দেখতে দেখতে ২০২৫ শেষ হয়ে ২০২৬ চলে আসলো, অথচ পুরাতন ব্লগগুলোই আজ আপনাদের সাথে এখনও আমি শেয়ার করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বারান্দা বাগান থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। খুব সুন্দর রোদ উঠেছে বাইরে, আর এর মধ্যে দেখেন আমি বারান্দায় চলে আসছি। তো মোটামুটি হালকা পাতলা আর কি রোদ উঠেছিল, তো ভাবলাম যে একটু বাইরের ভিডিওটা ক্যাপচার করি। এর মধ্যে কিন্তু সকালবেলা আমি নাস্তা করে নিয়েছি, নাস্তা করে চলে আসছি রান্নাঘরে। তো থালা বাসন অফ ক্যামেরাতে ধুয়ে ফেলেছি। এখন শুধু চুলা আর চুলার চারপাশটা আমি ভালো করে পরিষ্কার করে নিব। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে ২০২৫ সালটা কিন্তু চলেই গেল, ২০২৬-এ পা রাখলাম। গত একটা বছরে আসলে জীবন থেকে অনেক কিছু হারিয়েছি, আবার নতুন কিছু পেয়েছি। তো সব কিছুর জন্যই বলবো আলহামদুলিল্লাহ, কারণ গত একটা বছরে জীবনের অনেক ভালো দিকও এসেছে, আবার মন্দ দিকও এসেছে। তো যাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে হয়তো আর ফিরে পাবো না, তো মন থেকে সব সময় তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। তো যাই হোক, তার সাথে আমার ইউটিউব পরিবারে আমার যে সকল আপুরা আছেন আমার সাথে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন, আমাকে ভালোবাসা দিয়ে যে এত দূর নিয়ে এসেছেন, তো সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আমার এই যে নিত্যদিনের কাজকর্ম, রান্না বান্না, এগুলো যে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে, বা এই ভালো লাগা থেকে যে আমি আস্তে আস্তে আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করতে পেরেছি, সত্যি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না পেলে হয়তোবা আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। তো যাই হোক, নতুন বছরে কে কীভাবে সময়গুলো কাটিয়েছেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। গত একটা বছরে জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে মোটামুটি পার করেছি। তারপরেও সবশেষে বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে আমার দিনগুলো নিয়েছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে দিনগুলো কিন্তু ঠিকই কোনো জায়গা থেকে আটকে থাকেনি। দিনগুলো দিনের মতো ঠিকই পার হয়ে গিয়েছে। এর মধ্যে হয়তোবা আপন পর ভালো মন্দ সব কিছু কিছু মানুষ আমরা আমাদের লাইফে অনেকটা চিনতে পেরেছি। যাই হোক, নতুন বছর, আসলে নতুন বছর উপলক্ষে আমি কিন্তু ওইভাবে কোনো ভিডিও এখনো পর্যন্ত করি নাই। তো গতকাল রাতের বেলা মাছ নিয়ে আসছিলাম, তো মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন যেহেতু কিচেনটা পরিষ্কার করে নিলাম, তো মাছগুলো এখন ভালো করে ধুয়ে আজকে অফ ক্যামেরাতেই রান্নাটা করব। যদিও ২০২৫ শেষ হয়ে ২০২৬ সালে আমার পুরাতন ভিডিওটাই, ২৫-এর ভিডিওটাই ২৬ সালে শেয়ার করছি। তো হয়তোবা নতুন ভিডিও শেয়ার কি করব, কিভাবে করব বুঝে উঠতে পারছি না। আমি কিন্তু গত ২ দিন যাবত ঠিকই ভিডিও দিয়ে যাচ্ছি, তবে একটা কথা আমার আপুদের সাথে শেয়ার করি নাই। ২৯শে ডিসেম্বর আমার ছোট মেয়ে জুঁইয়ের কিন্তু জন্মদিন চলে গিয়েছে। তো সত্যি কথা বলতে এত হাড় কাঁপানো শীত পড়েছে। এই শীতের মধ্যে আমি মোটামুটি অনেকটা নড়াচড়া করা আমার জন্য কঠিন হয়ে পড়েছে। কোনোরকম শুধু রান্নাবান্না করছি আর খেয়ে যাচ্ছি। তো কোনো কিছু কিন্তু এভাবে ভিডিওতে ক্যাপচার করছি না। এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এটা ছিল একেবারে শীত পড়ার কয়েকদিন আগের ভিডিও। তো যেহেতু ফোনটা একেবারে আমার ভিডিও দিয়ে জমা হয়ে আছে, এই কারণে চিন্তা করলাম যে ফোনগুলো, যে ভিডিওগুলো আছে এগুলো একেবারে শেষ করে এরপর নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে এর মাঝখানে হয়তোবা ২-১টা নতুন ভিডিও আপনাদের ২৬ সালের জন্য আসতেও পারে। তো যাই হোক, আসলে জুঁইয়ের যেহেতু জন্মদিন ছিল, জুঁইয়ের জন্মদিন উপলক্ষে আমি কিন্তু কোনো কিচ্ছু করতে পারি নাই। যদিও তার বাবা তাকে আমাদের সবাইকে টাকা দিয়েছে, বলেছিল যে বাইরে গিয়ে আমরা যেন খেয়ে আসি। তো জুঁইকে নিয়ে যেন একটু ঘোরাফেরা করে আসি। তবে যেই পরিমাণে শীত পড়েছে, এই হাড় কাঁপানো শীতের মধ্যে আর কি ঘর থেকে বের হওয়া, এটা আসলে আমি চিন্তাই করতে পারছিলাম না। তো সকালবেলা কাজ করতে করতে কিভাবে যে বিকেল হয়ে যায়, এরপর সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার নেমে আসে, ওইভাবে কিন্তু আমার বের হতে একেবারে ইচ্ছে করতেছিল না। ২ বোন বারবার বলতেছিল যে আম্মু চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে আসি, তবে আমি টাকাটা ওইভাবেই রেখে দিয়েছি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক ২-১টা দিন যাক, তারপর না হয় কিছু একটা করব। এর মধ্যে কিন্তু মজার একটা বিষয় হলো যে জানুয়ারির ১ তারিখে আবার জবার আব্বুরও জন্মদিন।
তো আমার মনে মনে প্ল্যান ছিল যে ঠিক আছে ২৯ আর এদিকে ১ তারিখ, এই ৩-৪ দিনের আগে পিছনে কি বা মাঝখানে আর করব, তার সাথে যা করার হয়তোবা ১ তারিখে কিছু একটা করব। আসলে কি করব? বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করব না ঘরেই কোনো কিছু আয়োজন করব? এটাই আমি ভেবে উঠতে পারতেছিলাম না। আর জবার বাবারও যেহেতু কোনো ছুটিই হচ্ছে না, তো এ কারণে কিন্তু আমরা যে কোথাও একসাথে বের হব, একটু ঘুরতে যাব, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। এই কারণে আরকি আ চিন্তা করলাম যে দেখি আসলে বাইরেই যাব না ঘরেই খাওয়া-দাওয়াটা করব আয়োজন। তো আসলে আমি একা, একা চিন্তা করতে, করতে না আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। তো যদি কোনো কিছু করি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ভিডিও রিলেটেড কথা বলি। আমি কিন্তু এর মধ্যে এই যে অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি, ঘরের কাজকর্ম করে নিয়েছি। ওইদিন সকালবেলা আমি অনেকগুলো কাজ করেছিলাম। সকালবেলা উঠে আমি সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম। যেহেতু কয়েকদিন পরেই আরকি মা আসবে আমার বাসাতে। তো সোফার কভারগুলো কিন্তু অনেক ময়লা হয়েছিল। আর যখন এই কাজগুলো আমি করেছিলাম, তখনও কিন্তু এতটা কনকনে শীত পড়ে নাই। তো আমি জানতামও না যে এতটা কনকনে শীত পড়ে যাবে। মাঝখানের কয়েকটা ভিডিওতে বারবার বলেছিলাম যে শীত পড়ে না, শীত হয়তোবা আসবে না, আসবে না। তবে এমন শীতই এসেছে যে একদম কাবু করে ফেলেছে। মনে হয় যে একদম কম্বলের মধ্যে কম্বল কাঁথা মুড়ি দিয়ে সারাদিন শুয়ে থাকি, কোনো কাজ আর না করি। তো সবচাইতে ভালো একটা কাজ করেছিলাম বুদ্ধি করে যে আমি শুকনা মরিচটা আগেই কিনে নিয়ে আসছিলাম। আর এগুলো যেহেতু সকাল দিকে আমি এতগুলো কাজ করেছি, তো ওগুলো আর ভিডিও করি নাই। তো এই কাজগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। অনেকগুলো মেয়েদের কাপড়-চোপড়ও জমেছিল, সেগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো সবকিছু ধুয়ে ছাদে দেওয়ার কারণে কিন্তু খুব দ্রুত কাপড়-চোপড়গুলো শুকিয়ে গিয়েছে। গতকাল আমার মাইক্রোফোনটা কেনার পর কয়েকজন আপু বলেছিল যে ওটার দাম কত নিয়েছিল, আমি যেন একটু বলে দিই। তো ভিডিও শেষে আরকি আমি বলে দিব। তো শুকনা মরিচগুলো আমি সকালবেলা ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম। আর এই যে পাপোশটাও কিন্তু ময়লা হয়েছিল, এগুলো আমি ধুয়ে দিয়েছি। কারণ মা বাসায় আসার কথা, মা আসবে বলে আমি এই ধোয়াধুয়ির কাজগুলো আগেই করে নিয়েছি। মা আসলে হয়তোবা তেমন একটা সময় আরকি পাবো না। আর এই ছোট্ট কাটামুকুট গাছটার মধ্যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। এদিক থেকে শুকনা মরিচগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি ৩-৪ দিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আচ্ছা, গতকালকে লিজা লাইফস্টাইল আইডি থেকে আপু জানতে চেয়েছিল যে টিন সার্টিফিকেটের বিষয়ে। আমি সে বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমার গত ভিডিওতে কথা বলেছিলাম। সেখানে দেখলাম যে আমাদের ইভা লাইফস্টাইল ব্লগ থেকে ইভা আপু খুব সুন্দর করে বলে দিয়েছিল যে না, এই টিন সার্টিফিকেটটা পরবর্তীতে আর কোথাও জমা দিতে হয় না। তো ইভা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি জানি না যে সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা বা ওই ভিডিওটাও দেখেছেন কিনা। অনেক আপুদের অনেক, অনেক প্রশ্ন থাকে। আবার একই প্রশ্ন দেখা যায় অনেক আপুরা নতুন, নতুন ভিডিও দেখেন, বারবার করে থাকেন। তো যাই হোক, আমার ওয়াশিং মেশিনের বিষয়ে, আমার বাসা ভাড়া কত, আমি কয়তলা থাকি, আমার গাছপালার যত্ন কিভাবে নেই, এমন অনেক, অনেক প্রশ্ন এসে কিন্তু জমা হয়েছে। আমি চেষ্টা করব ধীরে, ধীরে সবগুলো কমেন্টের উত্তর আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার জন্য। তো এদিক থেকে শুকনো মরিচটা যখন আরকি আমি তুলে নিচ্ছিলাম, ছাদের উপরে একটা পাখি এত সুন্দর করে ডাকাডাকি করতেছিল, খুব ভালোই লাগতেছিল। ছাদে ঠিকই এসেছি, তবে এত প্রচুর পরিমাণে বাতাস, কি বলবো, বাতাসে কিন্তু অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে। তা আমি পাখিটাকে আরকি একটু দেখতেছিলাম। পাখির ডাকটা এত ভালো লাগছিল যে কি বলবো। এরপর আমি এই তো এগুলো নিয়ে আসছি। তো এগুলো এখন আর কভারগুলো লাগাবো না। আর পাপোশটা যেহেতু একটু ভিজা আছে, এটা বারান্দাতেই রেখে দিলাম। এই যে কি লেভেলের শীত পড়েছে, আমি জানতামই না যে এতটা শীত পড়বে। তো বুদ্ধি করে কাজগুলো করে রেখেছিলাম বলে এখন কিন্তু অনেকটা আরাম পাচ্ছি। আর এই যে দেখেন, আমি কিন্তু সন্ধ্যার পরে শুকনা মরিচগুলো ভাঙাতে চলে আসছি। এগুলো এখন আমি ভাঙিয়ে নিচ্ছি। এগুলো ভাঙিয়ে নিয়ে এখন আর সন্ধ্যার সময় তেমন একটা কাজ আর করব না। কারণ সারাদিনে অনেক কাজ করেছি। এতগুলো কাজ যদি শেয়ার করতে যেতাম, তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যেত। এদিক থেকে
এগুলো ভাঙিয়ে তারপরে আমি আর কি বাসায় চলে যাব। আর গরম পানির কেতলিটাও দেখলাম যে ঠিক হয়ে গিয়েছে। তো যাওয়ার পথে আর কি দোকান থেকে কেতলিটা আমি নিয়ে যাব। আর এখানে আতপ চাল এনে আর কি ওনারা রেখে দিয়েছে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে কত টাকা কেজি? তো বলল যে 50 টাকা কেজি। তো আসলে আতপ চাল না ধুয়ে হয়তো চাইলে এখান থেকে আমি ভাঙিয়ে নিয়ে যেতে পারতাম। তো চিন্তা করলাম যে না, চালের মধ্যে অনেক ময়লা থাকে। না ঝেড়ে না মুছে এগুলো তো ওইভাবে ভাঙিয়ে নেওয়া যায় না। এই কারণে আর কি এখান থেকে নিলাম না। তো এরপর আমি বাসায় চলে আসছি। এসে অফ ক্যামেরাতে আমি খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো খুব ইচ্ছে করছিল যে সন্ধ্যার সময় একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে খিচুড়ি রান্না করে খাই। তো এখানে আমি চাল, ডাল সবকিছু মিক্স করে মসলা দিয়ে আগে আমি গ্যাসের চুলাতে খুব সুন্দর করে চালটা কষিয়ে এরপর আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার গরম পানি কেতলিটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। তো আমি আর কি ওই দাদাকে জিজ্ঞাসা করতেছিলাম যে আবার কবে আপনার কাছে আনতে হবে? তো সে আর কি বলল যে ব্যবহার করতে থাকেন। আশা রাখছি যে আর তেমন একটা সমস্যা হবে না। তারপরেও ইলেকট্রিক জিনিস তো আসলে এটার কোনো গ্যারান্টি নাই। তো যাই হোক, বিসমিল্লাহ বলে ব্যবহার করা শুরু করেছি। পরে দেখা যাবে যে কি হয় না হয়। আর চিন্তা করেছি যে সন্ধ্যার নাস্তায় আজকে খিচুড়িটাই খাবো। আর ওই দিক থেকে আমি মিনি রাইস কুকারে আর কি ডিমটা ভেজে নিব। আফরিনস ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার মিনি রাইস কুকারটা মনে হয় অনেক কাজের, আমারও একটা কিনতে হবে। তো সত্যি আপু, মিনি রাইস কুকারটা সত্যিই কিন্তু অনেক কাজের। এটার মধ্যে কিন্তু মোটামুটি অনেক কিছুই রান্না বান্না করা যায়। আর যেহেতু আমাকে একজন আপু বলেছিল যে আমি যখন যেটাই করি না কেন এই মিনি রাইস কুকারে আমি যেন সেই ভিডিওগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চেষ্টা করি সবসময় যে আমি মিনি রাইস কুকারে যখন যেটাই করি না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। তো এদিক থেকে কিন্তু আমার খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। আচ্ছা, আমাকে একজন আপু প্রশ্ন করেছিল আমি কয়তলাতে থাকি। বেশি সম্ভবত হয়তোবা অন্তর্দুলন আইডি থেকে। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আমি আপু ৪ তলাতে থাকি। আরেকজন আপু আমাকে প্রশ্ন করেছিল যে আমার বাসায় কয়টা রুম আর বাসা ভাড়া কত? তা আমার বাসায় কিন্তু কারেন্ট বিল ছাড়া বা গ্যাস বিল ছাড়া বাসা ভাড়া হচ্ছে এখন ৯,০০০ টাকা। যখন গ্যাস ছিল তখন আমার বাসা ভাড়া ছিল ১০,০০০ টাকা। বিদ্যুৎ বিলটা যেহেতু নিজের উপরেই তাই ওইটা আর বললাম না। তারপরে ওয়াইফাই বিলও আছে তার সাথে। এগুলো তো আমার নিজের মধ্যে। শুধু যেটা বাসা ভাড়া সেটাই আপুটার উদ্দেশ্যে বলে দিলাম। আর আমার বাসায় হচ্ছে ২ টা বেডরুম, ২ টা বেলকনি, ২ টা ওয়াশরুম, একটা ডাইনিং রুম আর একটা কিচেন। তো আশা করছি আপু যদি আজকের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছেন। তৌহিদ বিবি আইডি থেকে আপু কমেন্ট করেছে যে আমি যেন রুটি ফ্রোজেন করার স্টেপ বাই স্টেপ ভিডিওটা শেয়ার করি। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে এই মুহূর্তে আমি কোনো রুটি ওইভাবে বানাচ্ছিও না বা ফ্রোজেনও করছি না। কারণ আমার যে কটা ভিডিও আছে আপু, সেই কটা ভিডিওতে মনে হয় না যে আমার ওইভাবে রুটি ফ্রোজেন করার কোনো ভিডিও আছে। তারপরেও সচরাচর আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে রুটি বানানোর পর দেখা যায় হালকা সেঁকে তারপর আমি আ খুব সুন্দর করে বক্সের নিচে টিস্যু দিয়ে তারপরে রুটি হালকা সেঁকে ঠান্ডা করে পরে উপরে বক্সের উপরে আরেকটা টিস্যু দিয়ে তারপরে আর কি ওটা আমি নরমাল ফ্রিজে রেখে দেই। ওইভাবেও কিন্তু রুটি ফ্রোজেন করলে দেখা যায় ৩-৪ দিন খুব সুন্দর কিন্তু নরমাল ফ্রিজে থাকে। তো যখন আমি আবারও রুটি ফ্রোজেন করব ওইভাবে বানিয়ে তখন অবশ্যই আপু আপনার সাথে শেয়ার করব। তো আপনি যদি দেখতে চান আমার পুরাতন আ কিছু ভিডিওতে, কিছু না অনেক ভিডিওতেই আছে রুটি ফ্রোজেন করার পদ্ধতিটা, ওটা দেখে আসতে পারেন। আশা করছি আপু আপনি সেই ভিডিওগুলো দেখলে একটু হলেও আইডিয়া পাবেন। আর নতুন করে যখন আবার বানাবো তখন অবশ্যই আপনার উদ্দেশ্যে আমি দেখিয়ে দিব। এখানে কিন্তু খিচুড়ি রান্না করা শেষ। এখন আমি ডিম ভাজা আর শসা আর কাঁচামরিচ দিয়ে সন্ধ্যার নাস্তা হিসেবে খিচুড়িটা খাবো। এরপর চলে আসলাম এই তো মাইক্রোফোনটা নিয়ে। এটা ছিল ছোট্ট একটা কেবল, এটা চার্জ দেওয়ার জন্য আরকি। আর এটার ভিতরে ২ টা স্পিকার আছে। আর একটা আছে ওটা আরকি মোবাইলে সেট করে তারপরে আরকি যেকোনো একটা স্পিকার দিয়ে ভয়েস দিলেই হয়। এটার দাম চেয়েছিল ৳১৮০০ টাকা। তো আমি দেখা যায় ৳৮০০ টাকা থেকে দামাদামি শুরু করেছিলাম।
পরবর্তীতে ৳১,০০০ নিচে কিন্তু আমি আর আনতে পারি নাই। তো এটা আরকি ৳১,০০০ নিয়েছিল। তো জানি না আসলে ঠকেছি না জিতেছি। আসলে এই ধরনের জিনিস কেনার মধ্যে আইডিয়া আমার নাই। এগুলো জবার আপু ভালো বলতে পারবে। তারপরেও আপুরা যেহেতু দামটা জানতে চেয়েছিলেন, দামটা বলে দিলাম। তো দেখতে, দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওর কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এটা এভাবে কিন্তু চার্জ হতে থাকে। একদিন চার্জ দিলে কিন্তু অনেকদিন থাকে। আর এই তো রাত ১২টার পর চারপাশে আতশবাজি ফুটে উঠছিল। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া রাখবেন। নতুন বছরটা সবার যেন খুব ভালো কাটুক। এই দোয়ায় আল্লাহ হাফেজ।